আমরা তিমির হননের গানটা পড়লাম, এখন আমরা পড়ব কেন এলো না। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, এটি বিখ্যাত কবিতা কেন এলো না। এই কবিতাটা পড়তে গিয়ে পড়ার আগে আমরা একটু জেনে নিই। সুভাষ মুখোপাধ্যায় 12ই ফেব্রুয়ারি 1919 সালে তার জন্ম ছিল এবং তিনি মারা যান 8ই জুলাই 2003 খ্রিস্টাব্দে। এবং তিনি বাংলা 20 শতকের বাংলা সাহিত্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি। কবিতাটা নেপথ্য, যেটা রচনারীতি তো কবিতাটা লিখছেন, কবিতাটির নেপথ্যে একটু বলে নিই। সেই অস্থির সময়, সামাজিক রাজনৈতিক পটভূমি, খুন জখম লুটপাট, ভারত চীন সীমান্ত লড়াই, বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং বিভিন্ন ব্যাপারটাই এর মধ্যে দিয়ে উঠে এসছে। সব থেকে মজার ব্যাপার, মানে ভালো লাগার একটা ব্যাপার, কবিতাটা পড়তে ভালো লাগবে, এখানে একটা গল্প বলা হয়েছে, একটা সুন্দর গল্প বলা হয়েছে এবং শেষে জিজ্ঞাসার কেন্দ্রে পাত্রের বদল ঘটে গেছে। জিজ্ঞাসাটা যেটা ছিল সেটা কেন্দ্রে পাত্রটা বদল হয়ে গেছে। একটা সুন্দর গল্প বলা হয়েছে। কবিতাটি এক প্রতিনিধি স্থানীয় কবিতা। সমকালীন রাষ্ট্রের মানুষের জীবনের নিরাপত্তাহীনতা, খুন জখম, বোমাবাজির মতো এক অস্থির সমাজ প্রতিবেশে কবিতাটি রচিত হয়েছে। একটা গল্পের বুনন আমরা দেখতে পাচ্ছি কবিতাটিতে, যেখানে দেখতে পাচ্ছি যে এক বাবা ছেলে মা, বাবা মা ছেলে, তাদের এক সংসার। তারা কি করছে সারা দিন ধরে সেটা সুন্দরভাবে কবিতাটির মধ্যে দিয়ে আমরা প্রতিভাত দেখতে পাচ্ছি। আমরা পড়তে পড়তে দেখব কবিতাটার নামকরণও কিভাবে সার্থক হয়ে উঠছে। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বাবা আসলে সকালবেলা একটা সাধারণ মধ্যবিত্তের জীবনযাত্রা, বাবা মা ছেলের সংসার। অফিস যাত্রী বাবা বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল সামনে পুজো, অফিসে আজ মাইনে পাবে, সেটা নিয়ে আসবে, এসে তাড়াতাড়ি ফিরে আসবে এবং পুজোর যা কেনাকাটা সেটাও এই বেলা সেরে ফেলবে। পুজোয় নতুন জামা কেনা হবে, আনন্দে আত্মহারা ছেলে বারবার সে নেচে নেচে বেরিয়েছে সারাদিন ধরে। আর মায়ের কথাও আমরা আস্তে আস্তে জানতে পারবো। বাবা যাবার পর এই যে পুজোয় যে কাঙ্ক্ষিত নতুন জামা আসবে, বাবা কখন আসবে, সময়টা যেন আর ছেলেটি কাটতে চাইছে না। কেন? তার মনে তো একরাশ স্বপ্ন। কি স্বপ্ন? না ওই ছোট্ট ওই দুটো জামা হবে, সেই জামাটা কেমন হবে সেটাই তখন স্বপ্ন, অন্য কোনো স্বপ্ন নয়। বাবা কেন আসছে না? সে সেই প্রশ্নের উত্তরের জন্য সে শেষ পর্যন্ত তার মায়ের কাছে গেল। এরপর আসছে মায়ের কথা। বলে গেল সেই মানুষ এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। এটা কার কথা? মায়ের কথা। মাও তো ভাবছে, তার স্বামী বলে গেছে সে ফিরে আসবে তাড়াতাড়ি, পুজোর জামা কাপড় কিনতে যাবে। তো সে কথা দিয়েছিল, বাবা কথা দিয়েছে তাড়াতাড়ি ফিরে আসবে, একটা দায়িত্বশীল পুরুষ মানুষ, সে তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে, অথচ সে এখনো এলো না। মানে তার যে কেন আসছে না, উৎকণ্ঠাটা মায়ের আস্তে আস্তে বাড়ছে। মায়ের উৎকণ্ঠা বাড়ছে, সেই উৎকণ্ঠার সেটা জমা হচ্ছে কোথায়, প্রতিফলনটা কোথায় দেখছি না, খুন্তিটা বেশি নাড়ার জন্য। আমরা যখন কোনো কিছুতে রেগে যাই
বা কোনো কিছু চিন্তা করি, বা সব কিছুই আমাদের হাতের কাছে যেটা থাকে সেটার মধ্য দিয়ে আমরা প্রতিফলন ঘটাতে চাই, সবাই নয়। কড়াইয়ের মধ্যে খুন্তিটা দ্রুততার মধ্য দিয়ে চলছে। উৎকণ্ঠিত নারী, সে ভাবছে তার সংসারে একমাত্র রোজগারের পুরুষটি কেন এখনো এলো না, এবং অন্য মনস্কতা কেন আসছে না। এই যে একটা অন্য মনস্ক হয়ে যাওয়া, এবং সেটা অন্য মনস্কতার জন্যই তার তো কোনোদিন ভাতের ফ্যান পরে পা পুড়ে যায় না, কিন্তু আজকে তার ভাতের ফ্যান পরে পাটা পুড়ে গেল। আবার আমরা দেখছি, আমি বললাম প্রথমে এখানে একটা গল্প বলা হয়েছে, আবার আমরা দেখছি যে ছেলেটির কথা কি, জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মা দূরে। জানলা দিয়ে কি দেখা যাবে, বাবা আসছে কি না অনেক দূর থেকে দেখা যাবে, অথচ বই নিয়ে বসাও হলো। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফ ওলা বিড়াল। কি হলো না, বাবার ফিরে না আসায় ব্যাকুল হয়ে উঠেছে ছেলেটি। সে পথ চেয়ে বসে আছে জানলার দিকে তাকিয়ে। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো তাকে পড়তে বসতে হয়, কিন্তু তার পড়ায় মন বসে না। তার বই, ইতিহাসের বই, সেটা খোলা থাকে। বাবা ফিরে আসে না, কিন্তু সময় থেমে থাকছে না। সময় জানান দিচ্ছে কি দিয়ে না, ঘড়ির টিকটক শব্দ, টিকটিক শব্দ দিয়ে সময় এগিয়ে চলছে। কল থেকে জল পড়ছে, এবং একটা গোঁফোলা বিড়াল সে পাঁচিল থেকে লাফিয়ে নামল। মানে কি, প্রাত্যহিক জীবন যেটা চলমান, যেটা ঘটছে সেটা চলছেই, সময়টাও এগিয়ে চলছে। বাবা কিন্তু আসছে না এখনো। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। কেন না, বাবা তো বলে গেছে। এখন কিন্তু পড়ায় আর মন বসছে না, ওই হিজিবিজি অক্ষরগুলো মাথার মধ্যে আর ঢুকছে না, ওটা তখন হিজিবিজি অক্ষর হয়ে গেছে। এবং বাবার আদুরে ছেলে তো, সেগুলো যেন কেমন একগুয়ে অবাধ্য হয়ে গেছে। তারা যেন এক জায়গায় স্থির হয়ে, মানে সেটা আর মাথার মধ্যে ঢোকাতে দিচ্ছে না। তাদের দাবি ছেলেটির মতো এই পুজোর নতুন জামা, পুজোর নতুন জামা যদি পাওয়া যায় তারাও সচল হয়ে যাবে। তাই যতক্ষণ না পুজোর নতুন জামা কেনা হচ্ছে তারা নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? ছেলেটি আবার মাকে তার প্রশ্ন করছে। রাত অনেক গড়িয়ে গেছে, সন্ধে পেরিয়ে রাত গড়িয়ে গেছে, বাবা কেন এখনো এলো না? মনের মধ্যে জমছে প্রশ্নের পর প্রশ্নের মেঘ। বাবা তো এতক্ষণে চলে আসার কথা বলে গিয়েছিল, কেন এলো না? আবার মায়ের গল্প। রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। স্বামী কথা দিয়েছিল তো অফিস থেকে ফিরে এসে তাদের নিয়ে পুজোর জামা কিনতে যাবে, তো রান্না তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর কি করবে, গা ধোয়াও শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার মা সময়টা কাটাবে কি করে? মা তখন উল্কাটা নিয়ে বসেছে। ভেতরে কিন্তু অস্থিরতা, মানুষটা এখনো বাড়ি ফিরল না। ভেতরের এই অস্থিরতা, এই ভাবনা, প্রিয় মানুষটি না ফেরার, বাড়ি না ফেরার ভাবনা, সব করতে করতে উল্কাটাটাও কিন্তু ভুল হচ্ছে, বারবার ঘর পড়ে যাচ্ছে। এই প্রাত্যহিক যে কর্ম, এই কর্ম নৈপুণ্য, সে হয়তো ভালোই উল্কাটাটা বোনে, কিন্তু তার মানসিক অস্থিরতা তাকে সেটা দিচ্ছে না, সেখানেও ক্লান্তির ছাপ পড়ছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। এবার ছেলেটি তো অস্থির হয়ে গেছে, সময়টা পেরিয়ে যাচ্ছে। তখন ছেলেটি আর নিজেকে স্থির রাখতে পারছে না, সে তখন
ছিটকিনি, ঘরের ছিটকিনিটা খুলছে, মানে বাইরে যাওয়ার, এবং সেখানে মা প্রশ্ন করছে কে? ছেলে বলছে আমি খোকা। কারণ সেও তো, মাও তার স্বামীর অপেক্ষায় দিন মানে সময়টা গুনছে, ছেলেটিও গুনছে, এবং এখানে কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না আর কেউ আছে। আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম যে বাবা মা ছেলের সংসার। সেই কাঙ্ক্ষিত মানুষটি এখনো আসেনি ফিরে। মা ছেলে দুজনেই উৎকণ্ঠিত। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয় খবর বলছে। খবর একটা সময়ে হয়। গলির দরজার মুখে দাঁড়িয়ে আছে মানুষটা, এখনো কেন এলো না? মানে সময়টা আরো বেড়ে যাচ্ছে। এক একটা সময় রেডিওর এক একটা সময় এক একটা অনুষ্ঠান হয়, তেমনি খবরেরও একটা সময় আছে। সেই সময়টা এসে গেল, মানে অনেকটা সময় পেরিয়ে গেছে। ঘড়ি দেখার হয়তো দরকার নেই, রেডিওয়ে খবর হচ্ছে মানে আমরা জেনেই নিচ্ছি সেটা 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে। তো সেই এখনো সেই প্রশ্ন, মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। গলির মুখে ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তার মনে হচ্ছে যে আর একটু এগিয়ে দেখি না, বাবা আসছে কিনা। আমরাও কোনো অস্থিরতাতে আমরাও এরকম ধরনের কাজ করে থাকি। সে দেখতে চাইছে যে যদি এগিয়ে যায়, গিয়ে যদি বাবাকে আরো তাড়াতাড়ি, বাবা হয়তো আসছে, গলি অবধি এসে বাড়ি অবধি আসার আগে সে যদি গলির মুখেই বাবাকে দেখতে পেয়ে যায়, তাহলে তো তার মনটা একটু শান্ত হয়। এবং মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, পুলিশের গাড়ি, খুব বাজি ফুটছে। হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। ছেলেটার মাথায় সেটাই এসছে। বোমাবাজি, দাঙ্গা যে হতে পারে সেটা তার মাথাতে আসেনি। খুন জখম হতে পারে সেটা তার মাথাতে আসেনি। আমরা তারপরেই দেখছি কিসের পুজো আজ, ছেলেটা বলছে, মানে ভাবছে নিশ্চয়ই কোনো পুজো, নাহলে বাজি ফুটছে কেন, বোম পড়ছে কেন? ছেলেটা দেখে আসতে গেল। মানে সে তো ভাবছে যে পুজোর জন্য কোথাও হয়তো মানুষ বাজি ফাটাচ্ছে। দাঙ্গার অভিজ্ঞতাহীনতা তাকে মানে দাঙ্গার দিকে নিয়ে চললো। সে তো জানে না দাঙ্গা কি জিনিস, কোথাও খুন জখম হচ্ছে, এটা ওটা বাচ্চা ছেলে, সে হয়তো জানে না। সে ভাবছে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, কোথাও পুজো হচ্ছে। কিসের পুজো আজ, ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। ঘড়ির কাঁটা চলে গেল অনেক রাত্রি, অনেক বেশি হয়ে গেল। মাঝ রাত্রিরে বাবা এলো, ছেলে এলো না। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে একটা জিজ্ঞাসা ছিল প্রথম থেকে, বাবা কেন এলো না? লাস্টে পাত্র বদল হয়ে গেল, ছেলে কেন এলো না? ছেলে এলো না। বারুদের গন্ধে চারিদিক ভারী হয়ে গেছে যাত্রাপথ। এগলি থেকে ওগলি পেরিয়ে সাবধানে মৃত্যুর ফাঁদ পেরিয়ে সাহসী পদক্ষেপে বাবা বাড়ি ফিরে এলো। ছেলে নিজেকে বাঁচিয়ে আর ফিরতে পারল না। প্রশ্নচিহ্নের বদলে ছেলে এলো না, ছেলে কেন এলো না আর কবি বলছেন না। আমরা কেন এলো নাটা আমরা এখানে দেখছি যে কেন এলো না শেষে আর আমরা আর কোনো কিছুই সেটা দেখতে পাচ্ছি না। প্রশ্নচিহ্নের বদলে পূর্ণচ্ছেদের ব্যবহারে প্রতীয়মান হচ্ছে যে উত্তরটি পাঠকের জানা। অস্থির সময়কালের বলি ছেলে রাষ্ট্র তার নাগরিকদের একটি সুস্থ সমাজ উপহার দিতে অক্ষম হয়েছে। মানবতাবাদী কবি যেন সমকালীন সমাজ প্রতিবেশে সভ্য রাষ্ট্রের কাছে এক অনুচ্চারিত প্রশ্ন রেখেছেন, মানবতা, শুভবোধ, কল্যাণকামী চেতনা কেন এলো না? কবির কবিতার অঙ্গসজ্জায় পাঠক খুব সহজেই পেয়ে যায় বাস্তবতার স্বাদ
আর কবির মুন্সিয়ানার পরিচয়। এই পরিচয় দিয়েই সবাই জানতে পারে যে বাড়ি ফেরা কার হলো না, বাবা না ছেলে। এটা তারা এই শুধুমাত্র শেষের দিকে এসেই পরিষ্কার হয়ে যায়। একরাশ স্বপ্ন সম্ভাবনার মৃত্যু ঘটে যায়। কবিতাটির মধ্য দিয়ে ছেলে আর মায়ের মনের উৎকণ্ঠা, অপেক্ষার পালা, অধৈর্য, তাদের স্বপ্ন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা কবিতাটির নামকরণ যেমন পড়ব, তাই কবিতাটির নামকরণটাও এই বিষয়ে সার্থক হয়ে উঠল। এখানে আমরা কবিতার কোয়েশ্চেনগুলো একবার আলোচনা করে নিই। কেন এলো না, কবিতার নামকরণের সার্থকতা যেমন পড়ব, বিষয়বস্তু আলোচনা, এগুলো সবই 5 নম্বরের কবিতা কোশ্চেন। কবিতা সমকালীন সমাজের যে ছবি ফুটে উঠেছে সেটা থাকছে। 8 পৌড়ে কথার পাশাপাশি কবি ব্যঞ্জনাময় যে ভাষা ব্যবহার করেছেন সেটি থাকছে। ঘরোয়া চিত্রের প্রতিফলন থাকছে। চিত্রকল্প একটা তৈরি হয়েছে না? আমরা তো প্রথম থেকেই বললাম এখানে একটা সুন্দর গল্প আছে, সেই চিত্রকল্পটা দেখতে পাচ্ছি। এবং 3-2 কোশ্চেনে একটু এগিয়ে দেখবে বলে, মানে কে গেল এগিয়ে দেখতে, কি জন্য, সে কি দেখতে পেয়েছিল, ছেলেটি দেখে আসতে গেল, এটা থেকেও শর্ট কোশ্চেন, ছোট কোশ্চেন। মানে কড়ার গায়ে খুন্তিটা বেশি রকম নড়ছে, এর থেকেও ওই 3-2 কোশ্চেন হতে পারে। ফ্যান গালতে গিয়ে পা পুড়ে গেল, এর থেকেও মানে 3-2 কোশ্চেন হতে পারে। তাই আমরা এত সুন্দর একটি কবিতা পড়লাম, যে কবিতাতে আমরা দেখতে পেলাম যে কবি কিভাবে তার মানে কথা বলার, চিত্রকল্পের ব্যবহারের মধ্যে দিয়ে এটিকে তিনি মানে সিদ্ধিলাভ করেছেন। নিরাসক্ত দৃষ্টিতে জগৎ সংসারকে অবলোকন করেছেন। জীবনের প্রতি গভীর অনুরাগ গদ্য পদ্যের সেতুবন্ধন করেছেন। এগুলো আমরা এই কবিতাটার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। আর কবিতাটা নিয়ে অনেক বিশিষ্টজন বিশিষ্ট কথা বলেছেন। তবে মানে ওই যে বাস্তব ভূমিটা, ওই যে ওই দশকের সময়কাল, খুন, জখম, দাঙ্গা, লুটপাট, ধর্ষণ, এগুলো যে সময়টাতে চলছে, সেই সময়টাতে কথাটা কবি তুলে ধরেছেন। আজকের মতন আমরা এই কবিতাটি পড়া শেষ করলাম।